2026 সালের ফিফা বিশ্বকাপ। আচ্ছা, ভাবুন তো একবার, ফাইনাল ম্যাচটা স্টেডিয়ামে বসে দেখার পরিকল্পনা করছেন। স্বপ্নটা তো দারুণ, কিন্তু এই স্বপ্নটা সত্যি করার রাস্তাটা ঠিক কতটা কঠিন হতে পারে। আমাদের কাছে যে তথ্যগুলো আসছে সেগুলো বলছে যে এবারের বিশ্বকাপ শুধু মাঠের খেলার জন্যই ইতিহাস গড়বে না, মাঠের বাইরের প্রস্তুতির দিক থেকেও এটা একটা মহাযজ্ঞ হতে চলেছে। একদম। আজ আমরা এই মহাযজ্ঞের গভীরে যাব, জানার চেষ্টা করব টিকিট পাওয়ার প্রক্রিয়াটা ঠিক কি, কেন এর দাম আকাশ ছুঁয়েছে, আর এই আয়োজন নিয়ে বিশ্বজুড়ে যে তুমুল বিতর্ক তৈরি হয়েছে তার পেছনের কারণগুলো কি। আর এই আলোচনার প্রেক্ষাপটটা কিন্তু একেবারেই অন্যরকম। দেখুন, ইতিহাসে এই প্রথমবার বিশ্বকাপ হচ্ছে 3টে দেশ জুড়ে: যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকো। হ্যাঁ, এটাই তো সবচেয়ে বড় আকর্ষণ। শুধু তাই নয়, দলের সংখ্যা 36 থেকে বেড়ে দাঁড়িয়েছে 48। মোট ম্যাচ হবে, ভাবা যায়, 104টা। এই বিশাল আয়োজনটাই টিকিটের দাম থেকে শুরু করে সাধারণ ভক্তদের অভিজ্ঞতা পর্যন্ত সবকিছুকে নতুন করে ভাবতে বাধ্য করছে। আচ্ছা, আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল একজন সাধারণ ফুটবল প্রেমীর দৃষ্টিকোণ থেকে এই পুরো যাত্রার প্রতিটি ধাপ, আবেদন থেকে শুরু করে টিকিটের দামের ধাক্কা এবং সবশেষে ভিসার যে কঠিন বাস্তবতা সেটা তুলে ধরা। তাহলে চলুন সেই যাত্রার প্রথম ধাপ দিয়েই শুরু করা যাক। ধরুন আমি একজন সাধারণ দর্শক, খেলা দেখতে যেতে চাই। আমার প্রথম কাজটা কি হবে? সরাসরি ওয়েবসাইটে গিয়ে কি টিকিট কিনে ফেলা যাবে? এখানেই প্রথম চমকটা। ব্যাপারটা মোটেও অতটা সহজ নয়। তাই নাকি? হ্যাঁ, ফিফার নিয়ম অনুযায়ী এটা কোনো সাধারণ আগে আসলে আগে পাবেন ধরনের বিক্রি না। পুরো প্রক্রিয়াটা বেশ কয়েকটা ধাপে বিভক্ত এবং কিছুটা ভাগ্যনির্ভরও। ভাগ্যনির্ভর। প্রথমত, আগ্রহীদের এই বছরের 10 সেপ্টেম্বর থেকে ফিফার অফিসিয়াল ওয়েবসাইট FIFA.com টিকেটস এগিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ব্যক্তিগত তথ্য দিয়ে একটা ফিফা আইডি খুলতে হবে। তারপর কোন ম্যাচ বা প্যাকেজ দেখতে আগ্রহী তার জন্য আবেদন জমা দিতে হবে। আবেদন জমা দিতে হবে? তার টাকা দিলেই যে টিকিট নিশ্চিত? না, একেবারেই না। ওখানেই তো আসল ব্যাপারটা। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা। আবেদন জমা দেওয়ার পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর ফিফা লটারির মাধ্যমে আবেদনকারীদের বেছে নেবে। যদি ভাগ্য সহায় থাকে আর লটারিতে নাম ওঠে, তবেই আপনি পেমেন্ট করার জন্য একটা লিংক পাবেন। ও আচ্ছা। পেমেন্ট সম্পন্ন হওয়ার পর আপনার টিকিট নিশ্চিত হবে। সুতরাং শুধু টাকা থাকলেই হবে না, ভাগ্য এখানে একটা বড় ভূমিকা রাখছে। আর ফিফা কিন্তু বারবার সতর্ক করে দিচ্ছে যে তাদের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য কোনো তৃতীয় পক্ষের কাছ থেকে টিকিট কেনা মানেই প্রতারণার শিকার হওয়ার একটা বড় ঝুঁকি। তার প্রক্রিয়াটা বেশ দীর্ঘ আর কিছুটা অনিশ্চিত। কিন্তু ধরুন কারো ভাগ্য ভালো, লটারিতে নাম উঠল, আসল ধাক্কাটা তো সম্ভবত এরপর আসবে, যখন দামের তালিকাটা সামনে আসবে, তাই না? ঠিক ধরেছেন। এখানেই বিষয়টা সত্যি আকর্ষণীয় এবং একই সাথে বেশ উদ্বেগজনক হয়ে উঠছে। আমরা যদি দামের তালিকাটা দেখি তাহলেই বোঝা যাবে কেন একে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ বলা হচ্ছে। একেবারে শুরুর দিকের ম্যাচগুলো, যেমন ধরুন গ্রুপ পর্ব বা নতুন ফরম্যাটের শেষ 32-এর ম্যাচগুলোর জন্য টিকিটের দাম রাখা হয়েছে $82 থেকে $259 পর্যন্ত। 82 থেকে $259? বাংলাদেশি টাকায় তাহলে কত দাঁড়ালো? প্রায় 9,900 থেকে 31,400 টাকা। আচ্ছা, এটা তো কেবল শুরু। একটা টুর্নামেন্টের উত্তেজনা তো আসলে বাড়ে নকআউট পর্বে। সেখানে দামের কি অবস্থা? উত্তেজনা যত বাড়বে, পকেটে চাপও তত বাড়বে। শেষ 16 পর্বের জন্য টিকিটের দাম পড়বে $118 থেকে $318, প্রায় 14,300 থেকে 38,500 টাকা। প্রায় 40,000-এর কাছাকাছি। হ্যাঁ, আর কোয়ার্টার ফাইনালে সেই খরচটা লাফিয়ে বেড়ে দাঁড়াচ্ছে $235 থেকে $494, যা প্রায় 28,500 থেকে প্রায় 60,000 টাকার কাছাকাছি। আচ্ছা। আর সেমিফাইনালের একটা টিকিট কিনতে হলে গুনতে হবে $412 থেকে $1,118 পর্যন্ত। এক মিনিট, কত বললেন? $412 থেকে $1,118। বাংলাদেশি টাকায় প্রায় 50,000 থেকে 1,35,000 টাকা। 1,35,000 টাকা একটা সেমিফাইনাল ম্যাচের জন্য?
অবিশ্বাস্য। তাহলে তো ফাইনালের দাম শুনলে আমার মাথা ঘুরে যাবে। ফাইনালের টিকিটের দাম কত? ফাইনাল ম্যাচের সবচেয়ে সস্তা মানে সাধারণ ক্যাটাগরি টিকিটের দাম শুরুই হচ্ছে $706 থেকে। শুরুই হচ্ছে? হ্যাঁ, শুরুই হচ্ছে $706, যা প্রায় $85,600 টাকা। আর সবচেয়ে ভালো আসনের টিকিটের দাম $1,882, বাংলাদেশি টাকায় যা প্রায় $2,28,000 টাকা। $2,28,000 টাকা? আমি ঠিক শুনলাম? একটা ম্যাচের একটা সাধারণ টিকিটের জন্য এত টাকা? এটা তো সাধারণ মানুষের কল্পনার বাইরে। কিন্তু আমার প্রশ্ন হলো, আগের বিশ্বকাপগুলোর তুলনায় এটা কি আসলেই অনেক বেশি, নাকি মুদ্রাস্ফীতির কারণে স্বাভাবিকভাবেই দামটা এমন জায়গায় পৌঁছেছে? চমৎকার প্রশ্ন। এখানেই তো গভীর বিশ্লেষণের সুযোগ আছে। শুধু সংখ্যাগুলোই বড় নয়। 2022 সালের কাতার বিশ্বকাপের ফাইনালের টিকিটের গড় দামের চেয়ে এবারের ফাইনালের টিকিটের গড় দাম প্রায় 40% বেশি। 40%? হ্যাঁ, মুদ্রাস্ফীতি একটা কারণ বটে, কিন্তু এত বড় লাফ দেওয়ার পেছনে আরও কিছু কৌশলগত কারণ আছে। প্রথমত, উত্তর আমেরিকার বাজার, বিশেষ করে যুক্তরাষ্ট্রের মানুষের ক্রয় ক্ষমতা বিশ্বের অনেক দেশের চেয়ে বেশি। ফিফা সেই বাজারকে পুরোপুরি কাজে লাগাতে চাইছে। এটা একটা পয়েন্ট। দ্বিতীয়ত, 48 দলের টুর্নামেন্ট এবং 3টি দেশে 104টি ম্যাচ আয়োজন করার যে লজিস্টিক খরচ, সেটাও তো বিপুল। সেই খরচ তোলার চাপটাও সরাসরি টিকিটের দামের উপর পড়ছে। তার মানে এটা শুধু খেলা নয়, এটা একটা বিশাল বাণিজ্যিক পরিকল্পনা। কিন্তু এই যে দামগুলো আমরা আলোচনা করলাম, এগুলো তো সাধারণ আসনের জন্য। এর বাইরে তো আরও দামি প্যাকেজও থাকার কথা, তাই না? অবশ্যই। আর সেখানেই খেলাটা সাধারণ মানুষের নাগাল থেকে পুরোপুরি বেরিয়ে যায়। যেমন হসপিটালিটি প্যাকেজ বলে একটা বিষয় আছে। হ্যাঁ, শুনেছি। যুক্তরাষ্ট্রের ভেন্যুগুলোতে 4 থেকে 9টি ম্যাচ দেখার একটা প্যাকেজের সর্বনিম্ন দাম শুরু হচ্ছে $8,275 থেকে। কত? $8,275, যা বাংলাদেশি টাকায় 10 লাখেরও বেশি। 10 লাখ টাকা? এই প্যাকেজে এমন কি থাকে যার জন্য এত টাকা দিতে হবে? এই প্যাকেজে শুধু ম্যাচের টিকিটই থাকে না, এর সাথে থাকে স্টেডিয়ামের ভেতরে বিলাসবহুল লাউঞ্জে প্রবেশাধিকার, সেখানে বিনামূল্যে বিশেষ খাবার ও পানীয়ের ব্যবস্থা এবং কিছু ক্ষেত্রে কিংবদন্তি খেলোয়াড়দের সঙ্গে দেখা করার সুযোগ। আচ্ছা। অর্থাৎ খেলা দেখাটা এখানে একটা সামাজিক বা কর্পোরেট ইভেন্টে পরিণত করা হয়েছে, যা মূলত বড় বড় কোম্পানি বা অতি ধনীদের লক্ষ্য করে তৈরি। এর বাইরে ফলো মাই টিম নামেও একটা প্যাকেজ আছে। হ্যাঁ, নিজের দলকে সাপোর্ট করার জন্য। ঠিক, যেখানে আপনি আপনার পছন্দের দলের সব ম্যাচ দেখার সুযোগ পাবেন। তার সর্বনিম্ন দামও প্রায় $6,750, মানে $8,18,000 টাকারও বেশি। বোঝা যাচ্ছে, এবারের বিশ্বকাপ সাধারণ ভক্তদের জন্য নয়, বরং এটি ধনীদের জন্য একটি উৎসব হতে চলেছে। আচ্ছা, ধরে নিলাম একজন অনেক কষ্ট করে টাকা জমিয়ে লটারিতে জিতে একটা টিকিট কিনেই ফেলল, তাহলেই কি তার যাত্রা সফল? সে কি সরাসরি স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে পারবে? এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। উত্তরটা হলো না। না? না। টিকিট কেনার পরেও তার সামনে একটা বিশাল বাধা অপেক্ষা করছে। ফিফার ওয়েবসাইটে বড় বড় অক্ষরে একটা সতর্কতা লেখা আছে, আর টিকিট ইজ নট আ ভিসা। তার মানে? অর্থাৎ টিকিট থাকা মানেই আপনি আয়োজক দেশে প্রবেশ করার অনুমতি পেয়ে গেছেন, তা কিন্তু নয়। এটা তো একটা বিরাট বিষয়। তার মানে টিকিট হাতে পেয়েও সব পরিকল্পনা ভেস্তে যেতে পারে। ঠিক তাই। যুক্তরাষ্ট্র, কানাডা বা মেক্সিকো, এই 3টে দেশের যে কোনোটিতে প্রবেশ করতে হলে প্রত্যেক দর্শককে আলাদাভাবে সেই দেশের ভিসা সংগ্রহ করতে হবে। আর আমরা তো জানি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়াটা কতটা সময় সাপেক্ষ এবং জটিল একটা প্রক্রিয়া। ঠিক। অনেক দর্শক এই বিষয়টা না জেনেই টিকিট কিনে ফেলেন এবং পরে ভিসা না পেয়ে তাদের পুরো টাকাটাই জলে যায়। টিকিট শুধু স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেয়, কোনো দেশের সীমান্তে প্রবেশের আইনি ছাড়পত্র দেয় না। এই বিপুল খরচ, জটিল প্রক্রিয়া, ভিসার অনিশ্চয়তা, সব মিলিয়ে তো মনে হচ্ছে সাধারণ ভক্তদের জন্য পদে পদে বাধা তৈরি করা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে কি কোনো প্রতিবাদ বা সমালোচনা হচ্ছে না? অবশ্যই হচ্ছে, এবং বেশ জোরালোভাবেই হচ্ছে। বিশেষ করে নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি এই বিষয়ে বেশ সোচ্চার হয়েছেন। ও আচ্ছা। তিনি সরাসরি ফিফারের বাণিজ্যিক মডেলকে চ্যালেঞ্জ করেছেন। তার মূল বক্তব্য হল,
এত বেশি দামে শ্রমিক শ্রেণীর মানুষ কোনোভাবেই খেলা দেখতে পারবে না। তার মতে ফিফা বিশ্বকাপকে এমনভাবে সাজিয়েছে যেন এটা শুধু ধনীদের জন্য একটি বিনোদনের জায়গা। তিনি কি শুধু সমালোচনাই করছেন নাকি কোনো সমাধানের কথাও বলছেন? তিনি একটা নির্দিষ্ট দাবি তুলেছেন। তিনি বলেছেন ফাইনাল ম্যাচ যেহেতু নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে, তাই নিউ ইয়র্কের স্থানীয় বাসিন্দাদের জন্য টিকিটের দামে কমপক্ষে 15% ছাড় দিতে হবে, যাতে সাধারণ মানুষও অংশ নিতে পারে। একদম, যাতে তারাও এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পারে। তার এই বক্তব্য বিশ্বজুড়ে একটা বড় বিতর্ক তৈরি করেছে। একটি বৈশ্বিক টুর্নামেন্টের আসল উদ্দেশ্য কি হওয়া উচিত? কিন্তু জরান মামদানির সমালোচনা তো কেবল দাম নিয়ে। আমার মনে হয় বিতর্কের আরও কিছু দিক আছে, যেমন এই যে 48টা দলকে নিয়ে 3টে দেশের মধ্যে 104টা ম্যাচ আয়োজন করা, এটা পরিবেশের ওপর কী ধরনের প্রভাব ফেলবে? আপনি একেবারে কোর একটা প্রশ্ন তুলেছেন। পরিবেশবাদীরা এই আয়োজন নিয়ে মারাত্মকভাবে উদ্বিগ্ন। ভাবুন তো, দলগুলো এবং লক্ষ লক্ষ দর্শককে টুর্নামেন্টের 1 মাস ধরে ভ্যানকুভার থেকে মেক্সিকো সিটি, আবার মায়ামি থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত মানে স্ট্রেটলি ভ্রমণ করতে হবে। বিশাল একটা জার্নি। এর ফলে যে বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ হবে তা ফিফার দেওয়া কার্বন নিউট্রাল বিশ্বকাপের প্রতিশ্রুতির সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ সেই প্রশ্ন কিন্তু উঠছে। ভক্তদের জন্য এটা একটা লজিস্টিক্যাল দুঃস্বপ্ন। হয়তো আপনার দল গ্রুপ পর্বের ম্যাচ খেলল ক্যানাডায়, আর পরের নকআউট ম্যাচ পড়ল মেক্সিকোতে। এত অল্প সময়ে এত দূরে যাওয়ার ভিসা, ফ্লাইট এবং থাকার ব্যবস্থা করা প্রায় অসম্ভব একটা ব্যাপার। তাহলে যদি পুরো বিষয়টা এক জায়গায় করি, তাহলে যা দাঁড়াচ্ছে তা হলো একদিকে ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে জাঁকজমকপূর্ণ বিশ্বকাপ, অন্যদিকে টিকিট পাওয়ার জটিল প্রক্রিয়া, সাধারণ মানুষের নাগালের বাইরের দাম, ভিসার অনিশ্চয়তা এবং পরিবেশগত উদ্বেগ। এটা তো একটা বিরাট বিরোধাভাস তৈরি করছে। ঠিক তাই। একদিকে ফিফা বলছে 48টি দলকে অন্তর্ভুক্ত করে তারা বিশ্বকাপকে আরও বেশি বিশ্বজনীন করছে, কিন্তু অন্যদিকে অর্থনৈতিক এবং লজিস্টিক্যাল বাধা তৈরি করে তারা সাধারণ ভক্তদের দূরে ঠেলে দিচ্ছে। কিন্তু ফিফারও তো একটা যুক্তি থাকতে পারে, তাই না? অবশ্যই। ফিফার দিক থেকে যুক্তি দেওয়া যেতেই পারে যে বিশ্বজুড়ে ফুটবল উন্নয়নে যে বিপুল অর্থ খরচ হয় তা এই বিশ্বকাপ থেকেই আসে, তাই তাদের বাণিজ্যিক সাফল্য জরুরি। কিন্তু প্রশ্ন হল, সেই বাণিজ্যিক সাফল্যের জন্য খেলাটির আত্মাকেই যদি বিসর্জন দিতে হয়, তাহলে লাভটা কি? তাহলে আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে 2026 বিশ্বকাপে মাঠে বসে খেলা দেখার পরিকল্পনা থাকলে অনেক আগে থেকে আর্থিক, মানসিক এবং আইনি সব ধরনের প্রস্তুতি নিতে হবে, আর ভরসা রাখতে হবে শুধুমাত্র ফিফার অফিসিয়াল ওয়েবসাইটের ওপর। একদম। এই বিশ্বকাপ প্রমাণ করছে যে ফুটবল এখন আর শুধু একটা খেলা নয়, এটা একটা বিশাল বাণিজ্যিক পণ্য। আর এই পুরো পরিস্থিতি আমাদের সবার জন্য একটা গভীর প্রশ্ন রেখে যাচ্ছে। আর সেই প্রশ্নটি হল, যখন বিশ্বকাপের মতো একটি আয়োজন যা সারা বিশ্বের মানুষকে এক সুতোয় বাঁধার কথা বলে, তা তার্থিকভাবে এতটাই অভিজাত হয়ে ওঠে যে সাধারণ ভক্তরা কেবল টেলিভিশনের পর্দাতেই দর্শক হয়ে থেকে যান, তখন খেলাটির মূল আত্মার ওপর এর কী প্রভাব পড়ে? ব্যবসা আর সবাইকে নিয়ে একসাথে চলার ইচ্ছে, এই দুটোর মধ্যে ভারসাম্য রাখা কি আদৌ সম্ভব? এই প্রশ্নটি আমরা আমাদের শ্রোতাদের ভাবনার জন্য রেখে যেতে চাই।